আতরের গন্ধে বাড়ি মো মো করছে। আজমল সাহেবের পীর ভাই হুজুরে ক্যাবলা বিন নেশান আলী আসগর কুতুবি মিসির আলীর বসার ঘরে বসে আছেন। আজমল সাহেব হুজুরে ক্যাবলাকে এখানে বসিয়ে রেখে নাস্তার জোগাড় করতে গেছেন। হুজুরে ক্যাবলা বসে আছেন মূর্তির মতো। মূর্তিও মাঝে মধ্যে বাতাসে এদিকে ওদিকে দুলে। পীর ভাইয়ের মধ্যে সেই দুলুনিও নেই। মিসির আলী বললেন, কেমন আছেন? তিনি জবাব দিলেন না, তবে মিসির আলীর দিকে তাকালেন, সামান্য হাসলেন। যিনি কথা বললে জবাব দেন না, তার সঙ্গে আলাপ আলোচনা চালানোর প্রশ্ন ওঠে না। মিসির আলী চুপচাপ বসে রইলেন। আজমল সাহেব তার পীর ভাইকে এখানে কেন নিয়ে এসেছেন এটা ঠিক স্পষ্ট হচ্ছে না। হয়তো ধর্মের লাইনে মিসির আলীকে টানতে চান। সব মানুষই নিজের দিকে মানুষকে টানতে চায়। এক চোর অন্য একজনকে চোর বানাতে চেষ্টা করে, সাধু চেষ্টা করে সাধু বানাতে। মিসির আলীর সিগারেট খেতে ইচ্ছে করছে। তার পাঞ্জাবির পকেটে সিগারেটও আছে, দেশশালায়ও আছে। সিগারেট ধরালে এই পীর সাহেব কি মনে করেন তা বুঝতে পারছেন না বলেই সিগারেট ধরাচ্ছেন না। হুজুরে ক্যাবলা এতক্ষণ তাকিয়েছিলেন, এখন চোখ বন্ধ করে ফেলেছেন। তার মাথাও খানিকটা ঝুঁকে এসেছে, থুতনি বুকের সঙ্গে লেগে যাচ্ছে। ভদ্রলোক কি ঘুমিয়ে পড়েছেন? পুরোপুরি ঘুমিয়ে পড়লে সিগারেট একটা ধরানো যেতে পারে। ভদ্রলোকের চোখের পাতা দেখতে পারলে মিসির আলী সহজেই ধরতে পারতেন ভদ্রলোক ঘুমিয়েছে কিনা। চোখের পাতা দেখা যাচ্ছে না। মিসির আলীকে অবাক করে দিয়ে ভদ্রলোক হঠাৎ মাথা তুললেন, চোখ মেললেন। মিসির আলীর দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বললেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন কেমন আছেন। আমি সেই প্রশ্নের জবাব দেই নাই, কারণ তখন ওজিফা পাঠ করছিলাম। জবাব না দেওয়ায় আপনি হয়তো ভেবেছেন আমি বেয়াদবি করেছি। ইচ্ছাকৃত বেয়াদবি করিনি। আপনার প্রশ্নের জবাব না দিয়ে অনিচ্ছাকৃত বেয়াদবি করেছি, তার জন্য ক্ষমা চাই। মিসির আলী বললেন, ক্ষমা করলাম। শুক্রিয়া। মিসির আলী বললেন, ক্ষমা করলাম ঠিকই, আপনি কিন্তু এখনো প্রশ্নের জবাব দেননি, এখনো বলেননি কেমন আছেন। হুজুরে ক্যাবলা শব্দ করে হাসলেন। হাসি থামিয়ে বললেন, জনাব, আমি ভালো আছি। আপনি ইচ্ছে করলে আমার সামনে সিগারেট খেতে পারেন। আমি এমন কোনো ব্যক্তি না যে আমার সামনে সিগারেট খাওয়া যাবে না, যদিও এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মিসির আলী সামান্য চমকালেন। হুজুরে ক্যাবলা এমন ভঙ্গিতে কথা বলছেন যাতে মনে হতে পারে তিনি থট রিডিং জানেন। মিসির আলী মনে মনে ঠিক যা ভাবছেন তা বলতে পারছেন। সিগারেট ধরাবার ইচ্ছা মিসির আলীর হচ্ছে, এটা ঠিক। হুজুরে ক্যাবলার জন্য সিগারেট ধরাতে সংকোচ হচ্ছে, এটাও ঠিক। কিন্তু ব্যাপারটা হুজুরে ক্যাবলার জানার কথা না। মিসির আলী সিগারেট ধরালেন। হুজুরে ক্যাবলা বললেন, আপনাকে সিগারেট ধরাতে বলেছি, এতে আপনি সামান্য চমকেছেন বলে আমার মনে হলো। চমকানোর কিছু নেই। আপনার অ্যাশট্রেতে সিগারেট দেখেই বুঝেছি আপনি সিগারেট খান। আপনার গা থেকেও সিগারেটের গন্ধ আসছিল। যারা সিগারেট খায় তারা যখন অস্বস্তিকর পরিবেশে পড়ে তখন তাদের সিগারেট ধরাতে ইচ্ছে করে। আমার সামনে আপনি বসে আছেন, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি জবাব দিচ্ছি না। আপনি পড়েছেন অস্বস্তিকর পরিবেশে, কাজেই আমি ধরে নিয়েছি আপনার সিগারেট ধরাবার ইচ্ছে হচ্ছে। মিসির আলী এতক্ষণ ভদ্রলোকের দিকে ভালোভাবে তাকাননি, এবার তাকালেন। বয়স অল্প, 25-26, টকটকে গোর বর্ণ, টানা টানা চোখ, সুরমা দিয়ে সেই চোখ আরো টানা হয়েছে। ঠোঁট টকটকে গোলাপি। পুরুষদের যে কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি অবশ্যই ফার্স্ট প্রাইজ কিংবা রানার্স আপ প্রাইজ নিয়ে নেবেন। মিসির আলী সাহেব, কি? আমি বুদ্ধি খাটিয়ে এরকম দু একটা কথা বলি, লোকে মনে করে আমার বিরাট আধ্যাত্মিক ক্ষমতা। কেউ চিন্তাও করে না আমার ক্ষমতাটা আধ্যাত্মিক নাও হতে পারে। আমি যতদূর শুনেছি আপনি একজন মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারেন। আপনি যখন বলেন তখন কিন্তু আপনার ক্ষমতাকে কেউ আধ্যাত্মিক ক্ষমতা ভাবে না। মিসির আলী বললেন, আমি যদি আপনার মতো লম্বা দাড়ি রাখি, চোখে সুরমা দেই, মাথায় পাগড়ি পরি, তখন আমার ক্ষমতাকেও লোকে ভাববে আধ্যাত্মিক ক্ষমতা। হুজুরে ক্যাবলা বললেন, আমি মাঝে মাঝে ভবিষ্যৎবাণী করি। আমাকে করতে হয়। আমি যাকে যা বলি তাই নাকি সত্যি হয়। এই বিষয়ে আপনার মতামত কি? মিসির আলী বললেন,
আপনি হয়তো নস্ট্রাডামাস স্টাইলে ভবিষ্যৎবাণী করেন। সেটা কি? নস্ট্রাডামাসের জন্ম ফরাসিতে 1503 সনে। তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন। তার ভবিষ্যৎবাণী নিয়ে সারা পৃথিবীতে খুব হইচই হচ্ছে, কারণ সবাই বলছে তিনি যা বলেছেন সব মিলে যাচ্ছে। আসলে কিন্তু তা না। তিনি ভবিষ্যৎবাণী করেছেন কবিতার আকারে, সরাসরি কখনো কিছু বলেননি। এই কারণে মনে হয় যা বলা হচ্ছে সবই মিলে যাচ্ছে। ভদ্রলোকের নাম কি বললেন? নস্ট্রাডামাস। উনি অস্পষ্টভাবে কবিতায় ভবিষ্যৎবাণী করেছেন? জি। উদাহরণ দিতে পারবেন? উনি বলেছেন, An emperor will be born near Italy, who will cost the empire very dearly. খুবই অস্পষ্ট কথা। এই এম্পায়ার নেপোলিয়ান হতে পারেন, আবার হিটলারও হতে পারে, আবার অস্ট্রিয়ার রাজাও হতে পারে। আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝেছি, তবে আমি কিন্তু অস্পষ্টভাবে কিছু বলি না। আমি যা বলি স্পষ্টভাবে বলি। আপনার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করব? মিসির আলী বিস্মিত হয়ে বললেন, করুন। পীর ভাই নির্বিকার ভঙ্গিতে অত্যন্ত স্পষ্ট স্বরে বললেন, আপনি 2-1 দিনের মধ্যে বিরাট বিপদে পড়তে যাচ্ছেন। এমন বিপদ যার কোনো পারাপার নাই। কি ধরনের বিপদ? জীবন সংশয় হয় এমন বিপদ। এর বেশি কিছু বলবো না। পীর ভাই উঠে দাঁড়ালেন। মিসির আলী তাকিয়ে আছেন। পীর ভাইয়ের মুখে হাসি। হাসির মধ্যে শিশুর ভঙ্গিমা আছে। শিশুরা কোনো একটা চালাকি করে বড়দের হারিয়ে দিলে এরকম করে হাসে। রাতে তিনি স্বপ্নে দেখলেন লম্বা এক মানুষ তার ঘরে ঢুকেছে। মানুষটা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আতরের গন্ধে ঘর ভর্তি হয়ে গেল। স্বপ্নের মধ্যেই মিসির আলী অস্বস্তি বোধ করছেন। স্বপ্ন হবে বর্ণ এবং গন্ধহীন, তাহলে তিনি গন্ধ পাচ্ছেন কেন? লম্বা মানুষটা তার দিকে তাকিয়ে বললেন, আসসালামু আলাইকুম। তার গলা অপূর্ব সুরেলা। স্বপ্নের মধ্যেই মিসির আলী উঠে দাঁড়ালেন। লম্বা মানুষটা বললেন, আমার ভবিষ্যৎবাণী কি মিলেছে মিসির আলী সাহেব? মিসির আলী বললেন, ও আচ্ছা, আপনি? লম্বা মানুষটা বললেন, কথার জবাব দিন, আমার ভবিষ্যৎবাণী কি মিলেছে? মিসির আলী বললেন, না, আমি কোনো বিপদে পড়িনি। আখিতারা বিপদে পড়েছে। আপনি বিপদে পড়েছেন, আপনি বুঝতে পারছেন না। মিসির আলী বললেন, আপনার কথা আমি সত্যি বলে ধরে নিলাম আমিই বিপদে পড়েছি। এখন বলুন, আপনি কি করে বুঝলেন আমি বিপদে পড়ব? সেটা বলবো না। কেন বলবেন না? সবকিছু সবাইকে বলতে নেই, সব রহস্য সবাইকে জানাতে নেই। মিসির আলী বললেন, রহস্য আগলে রাখা ঠিক না। বিজ্ঞানীরা যখন কোনো রহস্য ধরে ফেলেন তখন তারা তা সবাইকে জানান। পৃথিবী যে আজ এত দূর এগিয়েছে এই কারণেই এগিয়েছে। তারা রহস্য আগলে বসে থাকলে আমরা এত দূর আসতে পারতাম না, অন্ধকারে ডুবে থাকতাম। অন্ধকারে ডুবে থাকাই ভালো, তাই কি? হ্যাঁ ভাই, আপনি ঘুমোচ্ছেন, ঘুম হলো অন্ধকার। অন্ধকার ভালো না? মিসির আলী জবাব দিলেন না। গাঢ় ঘুমে তলিয়ে গেলেন। আখিতারার জ্বর এসেছে। সে চাদর গায়ে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। চাদরের শীত মানছে না, একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। মিসির আলী তার কপালে হাত রেখে চমকে উঠেছেন। জ্বরে গা পুড়ে যায় বলে যে বাক্যটি প্রচলিত সেটা পুরোপুরি সত্যি বলে মনে হচ্ছে। আখিতারা, শরীর বেশি খারাপ লাগছে? সে চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করে ফেলল। মিসির আলী অস্থির বোধ করলেন। অসুখ বিসুখের ব্যাপারগুলোতে তিনি অস্থির বোধ করেন, অসহায়ও বোধ করেন। অসুখ বিসুখের সমস্যা মোকাবেলার মতো শক্তি তার নেই। পানি খাবে? পানি? আখিতারা আবারও চোখ মেলল। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে ফেলল। মেয়েটির জ্বর কমানোর ব্যবস্থা করা দরকার, ডাক্তার টাকা দরকার। মেয়েটি যেভাবে কেঁপে কেঁপে উঠছে তার অবশ্যই শীত লাগছে। তিনি কি এখন তার গায়ে লেপ দিয়ে দেবেন? এতে মেয়েটার শীত ভাব কমবে। অথচ তিনি জানেন জ্বর কমানো কি করে সম্ভব। আখিতারা, শরীর বেশি খারাপ লাগছে? না। অনেকক্ষণ পর সে প্রথম একটা শব্দ করল,
এক অক্ষরে এই শব্দ করতেও মনে হয় তার খুব কষ্ট হলো। মিসির আলি বললেন, শীত লাগছে? গায়ে লেপ দিয়ে দেব? মিসির আলি কি করবেন বুঝতে পারছেন না। লেপ দিয়ে কি মেয়েটাকে ঢেকে দিবেন? শরীর তার প্রয়োজনের কথা জানাচ্ছে, এই প্রয়োজন কি মেটানো উচিত নয়? আমাদের যখন খিদে পায় শরীর সেটা জানান দেয়, তখন খাদ্য গ্রহণ করতে হয়। আখি তারা শরীর জানাচ্ছে তার শীত লাগছে, কাজেই তার শীত কমানোর ব্যবস্থা করাই তো যুক্তিযুক্ত। যদিও ডাক্তাররা বলেন এই অবস্থায় গায়ে পানি ঢালতে হবে, প্রয়োজনে বরফ মেশানো পানিতে বাথটাবে গলা পর্যন্ত ডুবিয়ে রাখতে হবে। ব্যাপারটা এমনও হতে পারে জ্বর তপ্ত মস্তিষ্ক সিদ্ধান্ত নিতে পারে না, নিউরন এলোমেলো সিগন্যাল দেয়। দরজার কড়া নাড়ছে, কেউ একজন এসেছে। মিসির আলি স্বস্তি বোধ করলেন, যে এসেছে তার সঙ্গে পরামর্শ করা যাবে। বিপদের সময় নিজের বুদ্ধির উপর মানুষের আস্থা কমে যায়, সে অন্যের বুদ্ধির দিকে তাকিয়ে থাকে। কড়া নাড়ছিল মনসুর। মিসির আলি দরজা খুলতেই সে বলল, জ্বর কার? মিসির আলি বললেন, আমার একটা কাজের মেয়ে আছে, তার অসুখ। মিসির আলি একবারও মনে হলো না মনসুরের জানার কথা না জ্বর কার। প্রশ্নটা সে করলো কিভাবে? মনসুর বলল, জ্বর কি বেশি? অনেক বেশি। কি করা যায় বলো তো? মনসুর বলল, আপনি অস্থির হবেন না, আমি ব্যবস্থা নিচ্ছি। মিসির আলি স্বস্তির সঙ্গে লক্ষ্য করলেন মনসুর ছেলেটা কাজের। সে অতি দ্রুত মাথায় পানি ঢালার ব্যবস্থা করলো। পাঞ্জাবির পকেট থেকে এক পাতা প্যারাসিটামল বের করে 2টা ট্যাবলেট খাইয়ে দিল। মিসির আলি বললেন, তুমি ওষুধ পকেটে নিয়ে ঘোরো নাকি? মনসুর বলল, আমার মাথা ধরার রোগ আছে, যখন তখন মাথা ধরে, সঙ্গে ওষুধ রাখতে হয়। স্যার, আপনার ঘরে কি থার্মোমিটার আছে? না। জ্বরটা দেখা দরকার, আপনি মাথায় পানি ঢালতে থাকুন, আমি চট করে একটা থার্মোমিটার কিনে নিয়ে আসি। মনসুর ঘর থেকে বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই থার্মোমিটার নিয়ে ফিরে এলো। জ্বর মাপা হলো 105। কারোর জ্বর 105 হতে পারে তা মিসির আলি ধারণার মধ্যেও নেই। মেয়েটির মুখ ছাই বর্ণ হয়ে গেছে, চোখ লাল টকটক করছে। মিসির আলি বললেন, মনসুর, এখন আমাদের করণীয় কি? মনসুর বলল, আপনার করণীয় হলো চুপচাপ বসে থাকা, আমি বাকিটা দেখছি। সামান্য অসুখে এতটা নার্ভাস হতে আমি কাউকে দেখিনি। 105 জ্বর, এটাকে তুমি সামান্য বলছো? ভাইরাসের জ্বর ধুমধাম করে বাড়ে, বাচ্চারা সামাল দিতে পারে, বয়স্ক মানুষের জন্য অসুবিধা হয়। স্যার, আপনি বসার ঘরে চুপচাপ বসে থাকুন, আমি চা করার করছি। তুমি কি করবে? প্রথমে আপনাকে কড়া 1 কাপ চা বানিয়ে খাওয়াবো, তারপর মেয়েটাকে বাথরুমে নিয়ে যাব, মাথায় 4-5 বালতি পানি ঢালবো। আমাকে চা খাওয়াতে হবে না, তুমি একজন ডাক্তার ডেকে আনো। সকালে কোনো ডাক্তার পাওয়া যায় না, ডাক্তাররা প্রাইভেট রোগী দেখতে শুরু করেন বিকেলে। আপনি দুশ্চিন্তা করবেন না, আমি আখি তারার জ্বর নামিয়ে দিচ্ছি, বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আপনি সিগারেট টানতে থাকুন, আমি এক ফাঁকে চা বানিয়ে দিয়ে যাব। মিসির আলি বসার ঘরে এসে সিগারেট ধরালেন। মেয়েটাকে বাথরুমে নেওয়া হয়েছে এবং তার মাথায় বালতি বালতি পানি ঢালা হচ্ছে। এক একবার পানি ঢালা হচ্ছে, মেয়েটা আর্তনাদের মতো করছে। মিসির আলি চমকে চমকে উঠছেন। স্যার, চা নিন। পানি ঢালার ফাঁকে ফাঁকে মনসুর চা বানিয়ে ফেলেছে, ছেলেটার কাজ করার ক্ষমতা আছে। মিসির আলি বললেন, জ্বর কি কিছু কমেছে? মনসুর বলল, এখনো থার্মোমিটার দিয়ে মাপিনি, তবে কিছু নিশ্চয় কমেছে। চায়ের চিনি টিনি সব ঠিক আছে কিনা দেখুন। মিসির আলি চায়ের কাপে চুমুক দিলেন। চিনি ঠিক আছে, যেরকম ঘন লিকার খেয়ে তিনি অভ্যস্ত সেই ঘনত্ব ঠিক আছে। মিসির আলি দ্বিতীয় সিগারেট ধরালেন। বাথরুমে পানি ঢালার শব্দ শুনতে শুনতে তিনি সিগারেট টানছেন। তার মাথায় কিছু প্রশ্ন চলে এসেছে। তিনি চাচ্ছেন না এই মুহূর্তে প্রশ্নগুলো আসুক, কিন্তু প্রশ্নগুলো আসছে। 1, মনসুরকে তিনি মেয়েটির নাম বলেননি, কিন্তু সে স্পষ্ট বলেছে, আমি আখি তারার জ্বর নামিয়ে দিচ্ছি। নামটা সে জানল কিভাবে? 2, থার্মোমিটার আনার জন্য সে ছুটে ঘর থেকে বের হলো, থার্মোমিটার নিয়ে 2 মিনিটের মাথায় ফিরে এলো। আশপাশে কোনো ফার্মেসি নেই। ওষুধ যেমন তার পকেটে ছিল, থার্মোমিটারও কি পকেটে ছিল?
অনেকেই ওষুধ সঙ্গে নিয়ে ঘোরে, পকেটে থার্মোমিটার নিয়ে কজন আর ঘুরে। তারপরেও ধরে নেওয়া যাক মনসুর অল্প কিছু অদ্ভুত মানুষের একজন, যার স্বভাব পকেটে থার্মোমিটার নিয়ে ঘোরা। তাহলেও সমস্যা আছে। কেন সে বলল থার্মোমিটার কিনে নিয়ে আসি? সে বলতে পারত আমার সঙ্গে থার্মোমিটার আছে। স্যার, আরেক কাপ চা খাবেন? মিসির আলী বললেন, না। মেয়েটার অবস্থা কি? অবস্থা ভালো না স্যার। ভালো না মানে? জ্বর নামেনি, হাসপাতালে ফেলে দিয়ে আসি। মিসির আলী কঠিন গলায় বললেন, হাসপাতালে ফেলে দিয়ে আসি মানে? এটা কেমন কথা? কথার কথা বলেছি স্যার, শিশু হাসপাতালে ভর্তি করিয়ে দেই। আমার জানাশোনা আছে, অসুবিধা হবে না। একটা বেবি ট্যাক্সি নিয়ে আসি। আপনি কি সঙ্গে যাবেন? অবশ্যই আমি সঙ্গে যাব। আপনি রেস্ট নিন, আমি ভর্তি করিয়ে আপনাকে খবর দিয়ে যাব। কোনো সমস্যা নেই। আমার রেস্টের চেয়ে মেয়েটির চিকিৎসা অনেক বেশি প্রয়োজন। তুমি সময় নষ্ট না করে ট্যাক্সি, বেবি ট্যাক্সি কি আনবে আনো। মনসুর সিগারেট ধরালো। মিসির আলীর দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, মেয়েটা বাঁচবে না। মিসির আলী হতভম্ব হয়ে বললেন, তুমি কি বলতে চাচ্ছ? মনসুর আবেগশূন্য গলায় বলল, মেয়েটা বাঁচবে না। তুমি কি করে বুঝলে? স্যার, আমি ডাক্তার না, কিন্তু আমার কিছু ক্ষমতা আছে। আমি কিছু কিছু জিনিস আগে আগে বুঝতে পারি। আমি মৃত্যুর গন্ধ পাই। আপনাকে তো স্যার আগেও বলেছি আমার কিছু বিশেষ ক্ষমতা আছে। মৃত্যুর গন্ধ কেমন আপনাকে একটু ব্যাখ্যা করি। কোনো ব্যাখ্যা করতে হবে না। তুমি মেয়েটাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। এক কাপ চা খেয়ে নেই স্যার, 5 মিনিট লাগবে। পানি গরম দিয়েছি। আপনি আরেক কাপ খাবেন? মিসির আলী জবাব দিলেন না। তিনি মনসুরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। আখিতারাকে শিশু হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তারের সঙ্গে সঙ্গে রোগীকে দেখানোর ব্যবস্থা মনসুর অতি দ্রুত করে ফেলল। মিসির আলী তার কর্মক্ষমতার প্রশংসা না করে পারলেন না। সবকিছুই যেন তার হাতের মুঠোয়। সিস্টারদের সঙ্গে হাসি মুখে আপা আপা করে কথা বলছে, যেন কত দীর্ঘদিনের পরিচয়। এক ডাক্তারের সঙ্গে কথা বলার সময় ডাক্তারের বাড়ি মাদারীপুর শুনে মনসুর এমন ভঙ্গি করল যেন মাদারীপুর বাড়ি হওয়াটা বিস্ময়কর ঘটনা। এমন বিস্ময়কর ঘটনা শতাব্দীতে একটা দুটোর বেশি ঘটে না। গলা অন্যরকম করে সে দুবার বলল, ও আচ্ছা, আপনার বাড়ি মাদারীপুর? বলেন কি? মিসির আলী হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন। মেয়েটা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি খানিকটা স্বস্তি পাচ্ছেন। চিকিৎসা শুরু হবে, ডাক্তাররা দেখবেন। দেশের ডাক্তারদের প্রতি তার আস্থা আছে। আস্থার পেছনে লজিক হচ্ছে, এদেশের সব ডাক্তারকেই অসংখ্য রোগী দেখতে হয়। রোগীর প্যাথোলজিক্যাল রিপোর্টের উপর ডাক্তাররা তেমন ভরসা করেন না, কারণ প্যাথোলজিক্যাল ল্যাবগুলোর অবস্থা তারা জানেন। ডাক্তারদের নির্ভর করতে হয় অভিজ্ঞতার উপর। লক্ষণ বিচার করে রোগ নির্ণয়ে তাদের দক্ষতা অসামান্য। সব কমপ্লিট করে দিয়ে এসেছি স্যার। বলতে বলতে সিগারেট হাতে মনসুর এসে তার সামনে দাঁড়ালো। তাকে কেমন জানি হাসি খুশি মনে হচ্ছে। মনসুর সিগারেটের লম্বা টান দিয়ে বলল, রোগীর যদি কিছু হয়ে যায় কেউ আমাদের দোষ দিতে পারবে না। আমরা প্রপার চিকিৎসার ব্যবস্থা করেছি। আমাদের দিক থেকে কোনো ভুল নেই। রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে। মিসির আলী বললেন, তুমি বারবার মৃত্যুর প্রসঙ্গ আনছো কেন? মৃত্যু কেন হবে? মানুষ তো স্যার অমর না। মানুষের মৃত্যু হয়। মানুষ মরণশীল। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। মিসির আলী বললেন, তুমি এত নিশ্চিত কিভাবে যে মেয়েটা মারা যাবে? সব মানুষের মৃত্যুর ব্যাপারেই আমি নিশ্চিত, তবে আখিতারার মৃত্যু যে ঘনিয়ে এসেছে এটা বুঝতে পারছি। আখিতারা মেয়েটাকে তুমি চিনতে? জি না, আমি চিনব কি করে? সে কাজ করে আপনার এখানে। মিসির আলী বললেন, চৌধুরী খালেকুজ্জামান মিয়া কি তোমার আসল নাম, নাকি ওইটাও ছদ্মনাম? চৌধুরী খালেকুজ্জামান মিয়া? হ্যাঁ, চৌধুরী খালেকুজ্জামান মিয়া। মনসুর সিগারেটের ঘন ঘন কয়েকটা টান দিয়ে সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে সেই দিকে তাকিয়ে থেকে বলল, আমার এই নাম আপনি কিভাবে জানলেন? মিসির আলী বললেন, এক একজনের পদ্ধতি এক এক রকম। তুমি একটা পদ্ধতিতে বের করেছো যে আখিতারা আজ মারা যাবে। আমি অন্য পদ্ধতিতে তোমার নামধাম পরিচয় বের করেছি। দুজনের পদ্ধতি দুরকম।
আমার নামধাম পরিচয় বের করেছেন? হ্যাঁ, বের করেছি। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে। স্যার, আসুন, আমরা কোথাও বসে চা খাই। রেস্টুরেন্টে বসে চা খেতে কি আপনার আপত্তি আছে? না, আপত্তি নেই। মনসুর বলল, আমার নাম যে চৌধুরী খালিকুজ্জামান, এই তথ্য আপনাকে কে দিল? মিসির আলী বললেন, তুমিই দিয়েছ, অন্য কেউ দেয়নি। আমি দিয়েছি? হ্যাঁ, তুমি দিয়েছ। কিভাবে দিয়েছ শুনতে চাও? না। হাসপাতালের কাছাকাছি একটা চেয়ারের দোকানে দুজন ঢুকলো। চায়ের দোকানের মালিক মনসুরের দিকে তাকিয়ে আনন্দিত গলায় বলল, আরে ময়না ভাই, কেমন আছেন? মনসুর জবাব দিল না, একবার শুধু আর চোখে মিসির আলীকে দেখালো। চৌধুরী খালিকুজ্জামানের আরেক নাম ময়না, এটা জেনে মিসির আলী তেমন কোনো ভাবান্তর হলো না। রেস্টুরেন্ট ফাঁকা। যে তিনজন খদ্দের চা পাউরুটি খাচ্ছে তারা রেস্টুরেন্টের বাইরের বেঞ্চিতে বসে আছে। ভেতরে মানুষ বলতে তারা দুজন এবং 7-8 বছরের একটা ছেলে। ছেলেটা বেঞ্চির উপর কান্না কান্না মুখ করে বসে আছে। চেহারা দেখে মনে হচ্ছে মালিকের ছেলে। কোনো অপরাধ করাই কিছুক্ষণ আগে শাস্তি দেওয়া হয়েছে, তখন কান্নাকাটি করেছিল। চোখে পানির দাগ রয়ে গেছে। মিসির আলী আগ্রহ নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। দোকানের চা ভালো, এই ব্যাপারটা মিসির আলীর খুব অদ্ভুত লাগে। নামি দামি রেস্টুরেন্টের চায়ের চেয়ে রাস্তার পাশে সস্তা দোকানগুলোই চা ভালো হয়। সম্ভবত চা বানানোর কোনো বিশেষ কায়দা আছে। বিশেষ কায়দাটা শিখে নিতে হবে। মনসুর বলল, স্যার, আপনি মনে হয় ধরেই নিয়েছেন আমি খারাপ লোক। মিসির আলী বললেন, আমি আগেভাগে কিছু ধরে নেই না। তুমি আমার কাছে আসল নাম গোপন করেছ। নাম গোপন করলেই মানুষ খারাপ হয়ে যায় না। পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ নাম গোপন করতে ভালোবাসতেন, অন্য কোনো পরিচয়ে নিজেকে পরিচিত করতে চাইতেন। এই অস্বাভাবিকতা অনেকের ভেতর আছে। সুনীল গঙ্গোপাধ্যায় নিজের নাম গোপন করে নাম নিয়েছেন নীল নোহিত। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের আরেক নাম বনফুল। মনসুর বলল, স্যার, সুনীল গঙ্গোপাধ্যায় না, বলাইচাঁদও না, তবে আমি খারাপ লোক না। আমি বলিনি তুমি খারাপ লোক। আমার কাজের মেয়েটার নাম যে আখিতারা, এটা কিভাবে জানলে? মনসুর তাকিয়ে আছে, চায়ের কাপে চুমুক দিচ্ছে। মনে হচ্ছে না এই প্রশ্নের জবাব সে দেবে। মিসির আলী বললেন, মেয়েটার জন্য থার্মোমিটার আনার কথা বলে তুমি দৌড় দিয়ে বের হলে। থার্মোমিটার তোমার পকেটেই ছিল। তুমি কি থার্মোমিটার পকেটে নিয়ে চলাফেরা করো? জি। কেন? থার্মোমিটার দিয়ে আমি একটা মেন্টাল ম্যাজিক দেখাই। থার্মোমিটারের দিকে তাকিয়ে থেকে আমি থার্মোমিটারের পারদ উপরে উঠাতে পারি। আপনাকে এটা দেখাবো বলে থার্মোমিটার সঙ্গে করে এনেছিলাম। দেখি তোমার এই খেলাটা। থার্মোমিটার আপনার বাসায় রেখে এসেছি। আপনি সত্যি দেখতে চান? হ্যাঁ, দেখতে চাই। আমি থার্মোমিটার একটা কিনে নিয়ে আসি, 2 মিনিট লাগবে। আপনি আরেক কাপ চা নিন। চা শেষ করার আগেই আমি চলে আসব। মিসির আলী দ্বিতীয় কাপ চা শেষ করার পরেও আরো আধা ঘন্টা বসে রইলেন। মনসুর ফিরল না। আর অপেক্ষা করে ঠিক হবে না। আখিতারার খোঁজ নেওয়ার জন্য হাসপাতালে যাওয়া দরকার। মনসুরকে নিয়ে এই মুহূর্তে কিছু না ভাবলেও চলবে। মিসির আলী চায়ের দাম দিতে গেলেন। রেস্টুরেন্টের মালিক খুবই অবাক হয়ে বলল, আপনি ময়না ভাইয়ের লোক, আপনার কাছ থেকে চায়ের দাম নিব? এইটা কেমন কথা? ময়না ভাই এই মানুষটার কাছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেন গুরুত্বপূর্ণ কে জানে? জানতে ইচ্ছে করছে না। কোনো সমস্যা মাথার ভেতর ঘুরপাক খাক তা চাচ্ছেন না। তার নিজেরই শরীর খারাপ লাগছে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে থাকলে ভালো হতো।